আসসালামু আলাইকুম। ভাই আপনার রেকর্ডিং এ তো কোনো আপত্তি নেই। না, আর আমার আপনি সম্মতি আছে। এবং রিসার্চ সম্পর্কে আপনি জানেন। রিসার্চ এর উদ্দেশ্য সম্পর্কে এবং ব্যবহার সম্পর্কে আপনি হ্যাঁ, জানেন। আমি আচ্ছা। অবহিত। তো প্রথমত যেটা জানতে চাচ্ছিলাম যে আ শিক্ষার্থীদের উপরে জুলাই আন্দোলনের আসলে প্রভাবটা কি? মূলত তারা মূলত প্রতিবন্ধী হয়ে গিয়েছে। তাদের উপর কেমন প্রভাব পড়েছে বলে আপনি মনে করেন? তো মানে আ অব উম জুলাই আন্দোলনে একটা সিগনিফিক্যান্ট স্টুডেন্টদের আ মুভমেন্টে আ অংশগ্রহণ করতে গিয়ে বিভিন্ন ধরনের আ এ বিশেষ করে শারীরিক এবং দৃষ্টিতে ইম্পেয়ারমেন্ট তৈরি হয়েছে। যেটা আ হঠাৎ করে যখন কোনো একটা ব্যক্তির কোনো ইম্পেয়ারমেন্ট হয়, এটা ম্যাসিভলি তার আ জীবনে প্রভাব ফেলে। তো তার পক্ষে আসলে যেটা হয় যে রেগুলার লাইফের ফিরে যাওয়া অথবা পড়াশোনা অথবা চাকরি যে অবস্থায় সে ছিল সেটা খুব দুর্বিষহ হয়ে যায়। তো সাইকোলজিক্যালিও একটা ট্রমাটাইজ সিচুয়েশন এর মধ্য দিয়ে তাদের আ অভিজ্ঞতাগুলো হয়ে থাকে। তো জুলাই মুভমেন্টের একই রকম ভাবে আমার যাদের সাথে কথা হয়েছে মনে হয়েছে তারা আহ, মানে যত ডিসেবিলিটির কারণে তারা কনফিউজড এবং তারা কিভাবে রিহেবিলিটেট হবে অথবা পুনরায় তার জীবনটাকে আবার গতিময় করে তুলতে পারবে, তো সেই জায়গায় আমাদের অনেক কাজ করার আছে। আচ্ছা, আপনার মতে এই যে সামাজিক এবং রাজনৈতিক ঘটনার কারণে যে প্রতিবন্ধকতার মুখোমুখি হয় শিক্ষার্থীরা, এদেরকে গ্রহণ করার জন্য আসলে বাংলাদেশের উচ্চ শিক্ষা ব্যবস্থা কতটা প্রস্তুত? রাইট, দ্যাটস ইন্টারেস্টিং কোশ্চেন। আমাদের আহ, দেশের যে শিক্ষা ব্যবস্থা, মানে আমি এজ এ স্টুডেন্ট উইথ ডিসেবিলিটি, আমি যখন আমার ইউনিভার্সিটিতে অধ্যয়ন করার সুযোগ হয়েছে, তো আমাদের কারিকুলাম, শিক্ষণ পদ্ধতি এবং আহ, যে অবকাঠামোর মধ্য দিয়ে আমরা শিক্ষা গ্রহণ করি সেটা তো প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য প্রবেশগম্য না, অথবা প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য আম, যে কারিকুলাম অথবা যে প্রসেসের মধ্যে তারা শিক্ষা গ্রহণ করে সেটা উপযুক্ত না। তো একজন যার সার্টেন ডিসেবিলিটি হয়েছে তার জন্য ইনস্টিটিউশন গুলো আরো বেশি ব্যারিয়ার তৈরি করবে। তো আমার এক্সপিরিয়েন্স থেকে আমাদের ইনস্টিটিউশন গুলো এখানে খুবই আহ, মানে অনুপযোগী, অথবা মানে তাদেরকে অ্যাকোমোডেট করার মতো ক্যাপাসিটি খুব লো। লো ক্যাপাসিটি। আচ্ছা, বাংলাদেশে যে প্রতিবন্ধী হওয়া শিক্ষার্থীদের মানে ফিরিয়ে আনার জন্য পূর্ণ অন্তর্ভুক্তি বা ইন্টিগ্রেশনের জন্য কোনো কি নীতিমালা বা কাঠামো কি বিদ্যমান আছে কিনা তাদেরকে সাপোর্ট করার জন্য? আমাদের আইনগত তো বাংলাদেশ যেহেতু জাতিসংঘের কনভেনশন অন দ্য রাইটস অফ পার্সন উইথ ডিসেবিলিটিস সেটা অনুস্বাক্ষর করেছে এবং 2013 সালে আইন প্রণয়ন করেছে। সেখানে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা অথবা প্রবেশক্ষম অবকাঠামো অথবা ইনস্টিটিউশন গুলোর নীতি নির্ধারণী পর্যায় থেকে ইতিবাচক ভাবে একটি পরিবেশ তৈরির বাধ্যবাধকতা আছে। তো আইনগতভাবে এই পরিবেশটি আহ, আহ, রয়েছে, কিন্তু আমাদের ইনস্টিটিউশন গুলোর যারা পরিচালনা করেন, যারা ইউনিভার্সিটির অ্যাডমিনিস্ট্রেটর, টিচার্স, তাদের এই আইন এবং সেটার বাস্তবায়নের জন্য যেই ক্যাপাসিটি এবং অ্যাওয়ারনেস দরকার সেটা না থাকার কারণে আসলে সেই প্রসেসটা বিঘ্নিত হয়। বাট যারা মানে যাদের ডিসেবিলিটি হয়েছে জুলাই মুভমেন্টে, তাদের জন্য আইনগতভাবে বাংলাদেশ রাষ্ট্রের সেই
প্রসেস গুলো আছে। এখন হচ্ছে আমাদের এই সে স্ব স্ব ইনস্টিটিউশন গুলোর যারা টিচার্স এবং অ্যাডমিনিস্ট্রেটর আছে তাদের আন্তরিকতা, তাদের অ্যাওয়ারনেস এবং ক্যাপাসিটিটা নিয়ে এগিয়ে আসতে হবে। হুম। আচ্ছা, যদি ভাইয়া যদি সরাসরি চ্যালেঞ্জ গুলোর কথা জিজ্ঞেস করতে চাই আপনার কাছে, যে বিশ্ববিদ্যালয়গুলোতে এই যে আপনি যে নীতিগুলোর কথা বললেন, এই নীতিগুলো অ্যাডাপ্ট করার ক্ষেত্রে বা হচ্ছে যে এই নীতিগুলো যদি আমি বাস্তবায়ন করতে চাই, তখন বিশ্ববিদ্যালয়গুলো কোন কোন চ্যালেঞ্জের মুখোমুখি হয়? বিশ্ববিদ্যালয়গুলোর চ্যালেঞ্জ গুলোর মধ্যে মানে একটি হচ্ছে যে তারা তাদের আহ, আহ, মানে আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটর এবং টিচার্স তাদের মধ্যে যে কোলাবোরেশন, স্টুডেন্ট টিচার্স এবং সেটা যে কোলাবোরেশন, সেই জায়গায় সমন্বয়ের একটা ঘাটতি থাকে। তারপর হচ্ছে আমাদের অ্যাক্সেসিবিলিটি এবং রিজনেবল অ্যাকোমোডেশনের জন্য যে ন্যূনতম বাজেট থাকা উচিত, সেই বাজেটটি অনেক সময় দেখা যায় পরিকল্পনার অভাবে অথবা আহ, আহ, অর্থের অপ্রতুলতার কারণে সেটার একটা সংকট থাকে। আহ, তৃতীয়ত হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে টিচারদের মধ্যে সেই সচেতনতা অথবা সেই আহ, সময় ইনভেস্ট করে তার শিক্ষণ পদ্ধতিকে ডিজাইন করার মতো জায়গায় তার ঘাটতি থাকে। এই জায়গাগুলো আসলে একটা বড় চ্যালেঞ্জ তৈরি করে। আচ্ছা, এখন যদি আসলে জানতে চাই ভাই আপনার কাছে, যে এই যে শারীরিক প্রতিবন্ধী হওয়া বা দৃষ্টি প্রতিবন্ধী হওয়া বা হচ্ছে যে শ্রবণ প্রতিবন্ধী হওয়া, আরো অনেক ধরনের প্রতিবন্ধিতা ধরন রয়েছে, যেমন অনেকে মেডিকেশন ছাড়া এখন চলতে পারবেন না, হয়তো সব তেমন একটা সাইডে প্রতিবন্ধিত হয়নি, বাট ঝাঁঝরাবুড়িটার কারণে হচ্ছে যে বডির বিভিন্ন জায়গায় ক্ষত হয়ে গেছে বা এখন তারা মেডিকেশন ছাড়া চলতে পারে না। তো বিভিন্ন ধরনের প্রতিবন্ধী হয়েছে আর কি। তো এদের মাথায় রেখে এদের কথা মাথায় রেখে আসলে একাডেমিক্যালি আমার আপনার কাছে কি মনে হয় যে কোন হেল্প গুলা বা কোন সহায়তাগুলো সবচেয়ে বেশি জরুরি এখন একাডেমিক্যালি? তার শিক্ষা মানে আমাদের তাদের জন্য মানে তাদের শিক্ষার আহ, মানে মানে তার বিশ্ববিদ্যালয়ে ফিরে আসার জন্য আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয়ের আন্তরিকতা খুবই জরুরি। তারপর তার জন্য যে রিজনেবল অ্যাকোমোডেশন অথবা অ্যাক্সেসিবিলিটির জন্য যেই আহ, অর্থ দরকার, সেই অর্থ বিশ্ববিদ্যালয়ের বাজেটের মধ্যে রাখা। তারপর টিচারদেরকে সেই আন্তরিকতা নিয়ে তাকে তার জন্য যে শিক্ষা শিক্ষণ পদ্ধতি রিডিজাইন করা, তো সেই জায়গায় কাজ করা। এবং তার যে সহপাঠী অথবা ক্লাসমেটরা আছে তাদের সচেতনতা অথবা তাদের আহ, সেই আন্তরিক একটি পরিসর এবং পরিবেশ তৈরি করা। এই বিষয়গুলো যদি ইমিডিয়েট আহ, করা যায় তাহলে তার শিক্ষার আহ, জীবনে সেটা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় মেনশন করতে হবে, যে যে ধরনের ইম্পেয়ারমেন্ট অথবা ডিসেবিলিটি হয়েছে, যেমন যদি কারো শারীরিক ডিসেবিলিটি হয়ে থাকে অথবা ভিজুয়াল ডিসেবিলিটি হয়ে থাকে, তার জন্য কিছু প্রশিক্ষণ দরকার আছে। সে কিভাবে নতুন পরিস্থিতিতে অ্যাডপ্ট করবে, সেই রিহ্যাবিলিটেশনের জায়গা থেকে তাকে প্রশিক্ষিত করা। সেটা মোবিলিটির ক্ষেত্রে হতে পারে, সেটা তার নতুন ডিভাইস, সেই বিষয়গুলোতে তাকে অভ্যস্ত করানো, সেটিও একটি গুরুত্বপূর্ণ কাজ হতে পারে। আচ্ছা, এটা আসলে ভাই আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে জিজ্ঞেস করা, যে দেখা যাচ্ছে আমি দেখেছিলাম যে আমার যখন কিছু জুনিয়র বা সহপাঠী ছিল যারা, তাদের হচ্ছে যে বাই বর্ন ব্লাইন্ড বা হচ্ছে যে ছোট কালে ব্লাইন্ড হয়ে গিয়েছে। তো তারা দেখা যাচ্ছে যেত যে রোকেয়া হলে এরকম কয়েকজন আছেন স্টার, তাদের সাথে গেছিলাম। তো দেখা যাচ্ছে তারা ইউজ টু, মানে ফোনটা কিভাবে অডিও মোডে ইউজ করা যাবে এতে তারা ইউজ টু। তারা হচ্ছে যে ফোন অডিও মোডে ইউজ করতে পারছে, মানে মোটামুটি সবকিছু ইউজ করতে পারছেন।
পাশাপাশি ফোন করা থেকে শুরু করে সবকিছু করতে পারছে। কিন্তু যখন হচ্ছে যে আমি তাদের বললাম যে জুলাই আন্দোলনে এরকম কয়েকজনের সাথে দেখা হয়েছিল যাদের হচ্ছে এক চোখের মধ্যে পুরোপুরি ব্লাইন্ড হয়ে গেছে এক চোখে, আরেক চোখে হচ্ছে যে চশমার সাহায্যে কিছু দেখতে পাচ্ছে। তো দেখা যাচ্ছে যে এক চোখে যদি যখন দেখতে পায় আরেক চোখে যখন দেখতে পায় না তখন ওই চোখের মধ্যে প্রেশার পড়ে অনেক বেশি। তো আমি যখন বললাম যে তুমি এক চোখে পড়াশোনা করছো তোমার তো চোখে চাপ পড়বে, তুমি অডিও মোড কেন সুইচ করছো না, বা তুমি মোবাইলটা কেন অডিও মোডে সুইচ করছো না, সেক্ষেত্রে বলছে আসলে আপু কানে বাজে, আমি আসলে যতটুকু দেখতে পারি ফোনে এতটুকুই বেটার। আচ্ছা ভাই, এই ক্ষেত্রে আসলে কি করা যায়, বা এই ক্ষেত্রে আসলে কি আমরা কি করতে পারি বা এই এক্সপার্টিস গুলো আসলে ওই যারা মানে এই আহ, মানে অকুপেশনাল থেরাপিস্ট অথবা মানে এই লো ভিশন রিসোর্স সেন্টার, মানে অনেকগুলো হসপিটাল, মানে ইসলামিয়া চক্ষু হসপিটালে এরকম একটা সেন্টার আছে যাদের আহ, মানে এই, এক চোখে দেখতে পাচ্ছে আরেক চোখে দেখতে পাচ্ছে না অথবা দুই চোখে দেখতে পাচ্ছে না। এই জায়গাগুলো ওই এক্সপার্টদের কাছ থেকে তার একটা অপিনিয়ন নেওয়া উচিত এবং মানে তাকে মানে এটা ইউজ টু হওয়ার বিষয় এবং তাকে এটা লং টাইম মানে একটা দীর্ঘমেয়াদী সময় ধরে অভ্যস্ত হতে হবে। তো সেই জায়গায় হচ্ছে মানে এই সমন্বয়গুলো দরকার আছে। মানে এটার একেবারে স্পেসিফিক আনসার করাটা ডিফিকাল্ট। মানে তাকে হচ্ছে রেলিভেন্ট প্রফেশনালসদের কাছে যেতে হবে এবং যেই অ্যাসিস্টিভ ডিভাইস গুলো তাকে প্রদান করা হয় সেটার সাথে তাকে ইউজ টু হতে হবে ফর দ্য ইন্টারেস্ট অফ, মানে লঙ্গার একটা সময় ধরে সে পড়াশোনা চাকরি সবকিছু যদি সে মিনিংফুল ওয়েতে করতে চায় তাহলে তাকে ওই জায়গায় ইনভেস্ট করতে হবে এবং তোমার সাইড থেকে যদি সেখানে কোনো মানে তাকে মোটিভেট করা, অপশন গুলো বলে দেয়া যে মানে কেন এটা করা উচিত অথবা এই জায়গায় আমরা তাকে একটু মোটিভেট করতে পারি। আচ্ছা, যেটা ভাইয়া বলতেছিলাম যে একাডেমিক্যালি যেই পয়েন্ট গুলো বললেন, যে হুম। অর্থ বাজেট একটা রিজনেবল অ্যাকোমোডেশনের জন্য একটা বাজেট রাখা, শিক্ষকদের আন্তরিক হওয়া এবং সহপাঠীদের সচেতনতা। তো এইগুলো ছাড়া হচ্ছে কাঠামোগত ভাবে যে আমাদের বিশ্ববিদ্যালয়ের কাঠামো আছে বা আমাদের হায়ার এডুকেশন পলিসিতে কাঠামোগুলো আছে, এইখানে আসলে এই জিনিসগুলো কিভাবে ইন্টিগ্রেট করা যায় আসলে? এটা এটা ধরো একটা ব্যাপক আলোচনা এবং জি। এটা ধরো আমাদের মানে যে আইনটা আছে, আহ, যে অবকাঠামো নির্মাণের যেই বিল্ডিং কোড গুলো আছে সেগুলো বাস্তবায়ন না হলে আসলে এই জায়গাগুলোর সংকট নিরসন করাটা দুঃসাধ্য। এটা আমাদের দীর্ঘমেয়াদী ইনস্টিটিউশন গুলোকে জবাবদিহিতামূলক একটি জায়গা তৈরি করা এবং প্রতিনিয়ত অ্যাডভোকেসি করতে হবে যে আমাদের ইউনিভার্সিটির অবকাঠামো, আমাদের টিচারদের যেভাবে শিক্ষা অথবা শিক্ষণ পদ্ধতি যেভাবে তারা তৈরি করে সেই জায়গায় এবং সামগ্রিক মানে তার তো মানে শুধু শিক্ষা অথবা বিশ্ববিদ্যালয় হলেও সে একটা সমাজে বাস করে, তার একটা জি। পরিবার এবং সে ওই হল অথবা তার আহ, বাসা থেকে এই ট্রান্সপোর্টেশন যুগে সে একটা ইনস্টিটিউশনে আসবে। পুরা সমাজটা এবং ব্যবস্থাটাই তার আহ, মানে কেমন সেটার উপর তার আসলে অংশগ্রহণটা নির্ভর করে। তো এই ক্ষেত্রে আমাদের আহ, এই ইন্টারিম গভর্নমেন্ট এবং আহ, যে নতুন গভর্নমেন্ট আসবে তাদেরকে ওই জবাবদিহিতার নিয়ে আসা এবং জুলাই অভ্যুত্থানের একটা বড় অপরচুনিটি হচ্ছে যারা মানে আমি সারপ্রাইজিংলি খেয়াল করছি যাদের ইম্পেয়ারমেন্ট অথবা ডিসেবিলিটি হয়েছে তারা এই বিষয়গুলোতে সচেতন না এবং তারা যে রোলটা প্লে করতে পারতো পুরা ডিসেবিলিটি কমিউনিটির জন্য অথবা তার নিজের জন্য, হুম। সেই রোলটা প্লে করার জন্য তারা আসলে প্রপার গাইড
পাচ্ছে না অথবা তারা উম, সচেতন ভাই হচ্ছে এটা না। কি তাদের কথা বলছেন যারা হচ্ছে মানে রিসেন্টলি ডিসেবলড হয়েছে তাদের জন্য বলছেন? হ্যাঁ, 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 মানে তাদের একটা মানে সেই জায়গায় একটা, আমি এরকমও দেখেছি যে অনেকে ডিসেবিলিটির যে আইডেন্টিটি, তার হয়তো ইম্পেয়ারমেন্ট হয়েছে, জি, জি, তার হয়তো মানে সে দেখতে পাচ্ছে না, কিন্তু সে ডিসেবিলিটির যে আইডেন্টিটি জি, জি, সেটাও গ্রহণ করতে চাচ্ছে না। জি। মানে সে মানে এইটাও অবশ্য আমাদের সামাজিকরণের মধ্য সে যেভাবে বড় হয়ে আসছে, সেখানে সে ভেবেছে যে ডিসেবিলিটি মানে হচ্ছে তার একটা স্ট্যাটাস ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে, হুম, 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 সে অবমূল্যায়িত হবে, সে অনেকের কথা শুনবে, যে যে এটার যে টিপিক্যাল যে এক্সপিরিয়েন্সটা, হুম, হুম। তো সেটাই সেই আইডেন্টিটিটাই সে রিসিভ করতে চায় না অনেক সময়। জি ভাইয়া, তো আসলে ওইটাও আমি একটা নিজেও সংকট। খেয়াল করে দেখেছি যে তার একজনের সাথে কথা বলেছিলাম। তার হচ্ছে যে এক চোখে হচ্ছে যে মানে কুকুরের মতো ঘোড়া দেখতে পায়, মানে অলরেডি নাই আরকি, কোনো ভিশন নাই। আর আরেক চোখে হচ্ছে যে চশমার সাহায্যে মানে খুবই কম ভিশন আছে আরকি। তাকে যখন বললাম যে আপনি কি প্রতিবন্ধী কার্ড বা এই করছেন কিনা? তো উনি ভাবতেছে যে এটা আমি কি এর জন্য এলিজিবল কিনা, বা আমি কি কেমন যে মানে উনি ভাবছে যে হয়তো বা অন্য কারো রাইট উনি নিয়ে নিচ্ছেন, এরকম কিছু একটা অ্যানসার দিলেন যে আমি কি এর জন্য এলিজিবল কিনা, বা আমি কি আহ এই যেটা আপনি বললেন নাকি মাত্র, যে ওই স্ট্যাটাসটা গ্রহণ করতে চাচ্ছে না। হুম, হুম, হুম। তো এটা একটা সংকট আসলে, মানে সেটা সমাজেরই সংকট। সেটা হয়তো সিমটম আকারে তার ইয়েতে প্রকাশ পাচ্ছে। আচ্ছা ভাইয়া, যেটা হচ্ছে যে এখন আপনি তো অনেক বড় অনেক জায়গায় কাজ করেছেন ভাইয়া, ডিসেবিলিটি রাইটস এর জন্য। তো আপনাকে যদি বলা হয় যে এই একাডেমিক রিইন্টিগ্রেশন এর জন্য যদি আপনাকে কোনো পলিসি আকারে যদি মানে পলিসি লেভেলে যদি কোনো রেকমেন্ডেশন দিতে বলা হয়, তাহলে ভাই আপনি কি রেকমেন্ডেশন দিবেন? পলিসি লেভেলে আমাদের পলিসি আছে, মানে আমাদের আইনগত যে দিকটা অথবা নীতিমালা, আহ, সবকিছুই আছে, কিন্তু আমাদের বাংলাদেশের যে ইনস্টিটিউশন গুলো উইক, এবং যে মানে ব্যুরোক্রেসি, সেটার মধ্যে আসলে এগুলোর বাস্তবায়ন সচেতনতা সেগুলো ঘাটতি আছে। এখন আমাদের নতুন পলিসির দরকার নাই। আহ, যে পলিসিটা আছে সেটার বাস্তবায়ন করাটাই হচ্ছে আমাদের আহ, জি, মানে এটা এটা নিরসন করতে পারে। আমাদের যে আইনটা আছে জি, অথবা যে নীতিমালাটা আছে, সেখানে তো স্পষ্ট মানে প্রবেশগম্যতার কথা বা ইনক্লুসিভ এডুকেশনের কথা, এমপ্লয়মেন্টের কথা, অনেক কিছুই মেনশন করা আছে। বাট সেটার বাস্তবায়ন অথবা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যে দায়িত্ব অথবা শিক্ষা মন্ত্রণালয়ের যে দায়িত্ব, সেই সম্পর্কে তারা অবহিত না, অথবা তারা একটু ইগনোরেন্ট ওয়েতে থাকে। তো ওই জায়গায় আমাদের কাজ করতে হবে আর কি। যে এক্সিস্টিং পলিসি আছে সেটা দিয়েই এই সংকট নিরসন করা যেতে পারে, কিন্তু সেটা আমাদের যে রেলিভেন্ট স্টেক হোল্ডার তাদেরকে যথাযথভাবে বাস্তবায়ন করাতে হবে। আচ্ছা ভাইয়া, এই যে তাদের একটা বিশেষ কন্ডিশন, এই ক্ষেত্রে হুম। আসলে কোটা থাকা বা না থাকার ব্যাপারে আপনার মতামত কি? বা তাদের যেহেতু একটা বিশেষ ব্যাপার। কোটা মানে যে মুভমেন্টটা হয়েছে, হুম, মানে যে মানে সেটা তো মানে কোটা নিরসনের জন্য, কিন্তু ও মুভমেন্টের মূল বিষয় তো ছিল যে হুম, মানে পার্সোনাল ডিসেবিলিটির জন্য যে কোটা, সেটার বিরোধিতা হয়তো সবাই করে নাই, জি, অথবা সংস্কার চেয়েছিল একটা। সংস্কার চেয়েছিল রেলেভেন্ট। তো সেই জায়গায় আমাদের তো এখন 1% করা আছে, অথবা এটা আছে অ্যাফার্মেটিভ অ্যাকশন, যেটা বলিস, যে টার্মটা আমরা ইউজ করি, অথবা পজিটিভ ডিসক্রিমিনেশন, ইতিবাচক বৈষম্য। জি, তো ওই জায়গাগুলো থেকে তো আর দেখতে গেলে যে প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনের যে সংকট এবং পরিবেশ এবং অবকাঠামোর মধ্যে যে বিদ্যমান ব্যারিয়ার, সেটার জন্য সে অনেক কিছু থেকে অনেক দক্ষতা উন্নয়ন থেকে সে বিরত থাকে, তার মধ্যে তাকে এই জায়গাগুলোতে তাকে বিচরণ করতে হয়, শিক্ষা গ্রহণ অথবা দক্ষতার উন্নয়ন। তো তার জন্য আসলে আমরা যদি একটা কোটা ব্যবস্থা না রাখি,
সে আসলে আমরা যে ইকুইটির কনসেপ্টটা বলি যে জি, জি। মানে ন্যায্যতা অথবা অধিকার ভিত্তিক যে ধারণা, সেটা আমরা আসলে জাতি হিসেবে অ্যাড্রেস করব না আর কি। তো ওই জায়গা থেকে আমাদের আহ, আহ, এই কমিউনিটির জন্য 1% অথবা এটা 1% 2% হইতে পারে, আহ, সেটা যথাযথ ক্যালকুলেশন করে অনেক সময় দেখা যায় কোটা থাকলেও সেটা আহ, উম, আহ, তারা অ্যাক্সেস করতে পারছে না অনেক অনেক সময়। তো ওই জায়গাগুলো আমাদেরকে রিথিঙ্ক করতে হবে। আহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার ভর্তি পরীক্ষার সময় যেটা হয়েছে যে এক প্রতিবন্ধী শিক্ষার্থীদের সাথে কথা বলার সময় যেটা শুনলাম যে ও তো কোটা নিয়ে অ্যাপ্লাই করেনি। ওর এক চোখে ও এক চোখে ভিশন নেই, আর এক চোখে সামান্য ভিশন আছে। তো সে হচ্ছে যে অ্যাপ্লাই করেনি। অ্যাপ্লাই না করার পরে সে বলতেছে যে আমি বললাম যে অ্যাডমিশন ফেজে তার কোনো সমস্যা হয়েছিল না, সে বলল না আমার কোনো সমস্যা হয় না, আমি অনলাইনে সবকিছু অ্যাপ্লাই করেছি। কিন্তু আমার যে ফ্রেন্ড যারা হচ্ছে প্রতিবন্ধী কোটা অ্যাপ্লাই করেছে তাদের অনেক সমস্যা হয়েছে, কারণ তাদের হচ্ছে ওই প্রতিবন্ধী হওয়ার কারণে ওই প্রমাণটা দেওয়ার কারণে তাদের বারবার ক্যাম্পাসে আসা যাওয়া করা লাগছে এবং অনেক হ্যাসেল পোহাইতে হয়েছে। তো ওই তুলনায় যারা হচ্ছে, অথচ তাদের জন্য জিনিসটা সহজ হওয়ার কথা ছিল, কিন্তু দেখা যাচ্ছে কোটার জন্য অ্যাপ্লাই করতে গিয়ে উল্টা আরো যে ফিজিক্যালি ট্রান্সক্রিপ্ট গুলো দেওয়া বা হচ্ছে যে ওই প্রমাণ করার ব্যাপারটা আর কি, ওটা ফিজিক্যালি তাদের হুম। করতে হয়েছে। তো এই ক্ষেত্রে তাদের উল্টা হ্যাসেল পোহাতে হয়েছে এই এবার ভর্তি পরীক্ষার সময় আর কি। জি। হ্যাঁ, এটা এটা ইউনিভার্সিটির যে অথরিটি তাদের আসলে এই জায়গায় আন্তরিকতা এবং দক্ষতা দুইটারই ঘাটতি আছে, এবং তাদের যে আচরণ অথবা যেভাবে তারা এই বিষয়গুলোকে তারা সার্ভিস প্রোভাইডার হিসেবে অথবা একটা দায়িত্বশীল জায়গা থেকে যে আচরণ করা উচিত, এটা দীর্ঘদিনের একটা সমস্যা। হুম, হুম। একটা ঘাটতি। জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, এখন আমাদের টিচাররা আসলে কিভাবে, টিচারদের আসলে প্রশিক্ষণ বা সহায়তা দিলে আসলে কিভাবে তারা হেল্প করতে পারে শিক্ষক শিক্ষার্থীদের? মানে টিচারদের তো আসলে আমাদের মানে যে শিক্ষকদের জন্য যে প্রশিক্ষণ, আমি জানি না বিশ্ববিদ্যালয় লেভেলে শিক্ষকরা কোনো প্রশিক্ষণ পান কিনা অথবা তাদের জন্য সেই ব্যবস্থাগুলো আছে কিনা। তো একজন শিক্ষক আদর্শ মানে যে আহ, ভালো শিক্ষক সে তো আসলে সকলের সকল মানে স্টুডেন্ট যে বিভিন্ন ভাবে যারা মানে বৈচিত্র্যতা যাদের মধ্যে আছে, শুধুমাত্র ডিসেবিলিটি না, আরো যে বৈচিত্র্যতা গুলো আছে, জি, জি। সেই সেন্সিটিভিটিটাকে অ্যাড্রেস করেই তার শিক্ষাক্রম অথবা শিক্ষার যে প্রসেস সেটা সে ডিজাইন করবে। তো ওই জায়গায় আহ, মানে এটা কাজটা কঠিন না, কিন্তু আমাদের একটা তাদের জন্য প্রশিক্ষণ এবং সেটা যে ফর্মেই হোক সেটা একটা ব্যবস্থা বিশ্ববিদ্যালয় থেকে করা উচিত, অথবা একটা গাইডেন্স অন্তত দিয়ে দেওয়া উচিত যে প্রতিটা শিক্ষকের আহ, শিক্ষা মানে ক্লাসগুলো অথবা পরীক্ষার প্রসেস গুলো যাতে করে সকল শিক্ষার্থীর জন্য উপযোগী হয়। এবং অনেক সময় দেখা যায় অনেক জায়গায় স্টুডেন্ট উইথ ডিসেবিলিটিস না থাকার কারণে সেখানে তারা জানে না, কিন্তু যদি হঠাৎ করে একজন আসে জি। তখন তারা আসলে প্রস্তুত থাকে না। তো ওই হুম। যেই ডিপার্টমেন্ট গুলোতে ডিসেবিলিটি নাই সেই ডিপার্টমেন্টেও তাদের একটা প্রশিক্ষণ অথবা একটা ওরিয়েন্টেশন থাকা উচিত যে তারা কিভাবে এটা অ্যাড্রেস করবে। আমাদের মানে আসলে ডেভেলপড কান্ট্রি গুলোতে যেটা হয় যে একটা স্টুডেন্টদের জন্য ডিসেবিলিটি সেন্টার থাকে, এবং সেখান থেকে তারা অ্যাসিস্টিভ ডিভাইস এবং অনেক উপকরণও পায়। তো ওইটা তো আমাদের স্ট্রাকচারালি খুব বেশি নাই অথবা কাজ করে না। ভাইয়া, কিসের কথা বলেন? ডিসাবিলিটি সেন্টারের কথা ইউনিভার্সিটিতে? হ্যাঁ, 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 সেটা তো আমাদের আসলে খুব বেশি প্রপারলি নাই। আমাদের একটা রিসোর্স সেন্টার আছে ঢাকা ইউনিভার্সিটিতে, যেটা খুব ওয়েল ফাংশনিং না, এবং আগের মানে অনেক আগের মেথডস দিয়ে তারা হয়তো লিমিটেড সার্ভিস দেওয়ার চেষ্টা করে, কিন্তু ওটা আসলে এনাফ না এবং তারাও ক্যাপাসিটেড না। এটা আসলে কোথায়, ঢাকা? এইটা হচ্ছে যে সেন্ট্রাল লাইব্রেরির পাশে হচ্ছে আমাদের যে আহ ইয়েটা আছে, ল্যাবটা আছে, ব্রেইল ওইটার গুলো তো, সাথে। মেশিন গুলো মানে কাজ করে না যতটুকু জানি আমি এখানে।
ওই হ্যাঁ হ্যাঁ, ওরকমই আর কি, যেহেতু মানে বিশ্ববিদ্যালয় ওভারঅল অবকাঠামো যেরকম, তো ওইটা ওরকম আর কি। same year। আচ্ছা ভাইয়া, এই ক্ষেত্রে আসলে এনজিও গুলো কি কোনো হেল্প করতে পারে এই পলিসি আর ইমপ্লিমেন্টেশন মাঝখানে কোনো ব্রিজ আনার ক্ষেত্রে? হ্যাঁ, অবভিয়াসলি সিভিল সোসাইটি, এনজিওর একটা বড় রোল আছে, বাট এটা ইউনিভার্সিটি অথরিটির একটা দায়িত্ব আছে, এটা একটা ব্রিজ করা, এনজিও গুলোকে সেই স্পেস দেয়া, অথবা আহ, সেই আহ, মানে তাদেরকে সেই কোলাবোরেশনটা করা, যাতে করে তারা সেই এনজিওর কাজ, মানে এনজিও সাপোর্টটা সেখানে দিতে পারে। অনেক সময় দেখা যায় বিশ্ববিদ্যালয় আসলে এই বিষয়গুলো নিয়ে চিন্তা করে না, অথবা স্পেসটা তৈরি করে না। অনেকগুলো এনজিও আছে যারা কাজ করতে পারে, ক্যাপেবল, সিডিডি আছে, সিআরপি আছে, হ্যাঁ, ইভেন পিডিএফ তো নন প্রফিট ইউথ বেস অর্গানাইজেশন হিসেবে সেখানে একটা রোল প্লে করতে পারে। আহ ভাইয়া, এখন যদি বলি যে আসলে সবকিছুর বাইরে যে অ্যাটিটিউডনাল কোনো মানে মনোভাবের কারণে বা আচরণগত কোনো ব্যারিয়ার কি তারা আসলে ফেস করবে কিনা, বা করলে সেটা কিভাবে দূর করা যায়? আচরণগত ব্যারিয়ার তো এটা অবভিয়াসলি ফেস করবে। হ্যাঁ, এবং সেই আচরণগুলো সেটা ফেস করবে সে সমাজ থেকে, অথবা তার ফ্যামিলি থেকে ফেস করবে। তাকে নিয়ে হয়তো আর স্বপ্ন দেখবে না, সে হয়তো মানে 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 তার কাছে এক্সপেকটেশন থাকবে না, ওই বিষয়গুলো তো আসবেই। আহ তবে তাকে সেই রেজিলিয়েন্ট হইতে হবে, তাকে মানে আহ, আমাদের এনজিও অথবা ইউথ বেস অর্গানাইজেশন তাদেরকে তাকে ইন্টিগ্রেট করার জন্য আমাদের কাজ করতে হবে কালেকটিভলি। এটিটিউডনাল ব্যারিয়ার সব জায়গা থেকে ফেস করবে সে। আচ্ছা ভাইয়া, এখন যদি আপনাকে বলা হয় আসলে যে এই যে একটা ক্রাইসিস তৈরি হলো, এই ক্রাইসিসটা যদি ন্যাশনালি হ্যান্ডেল করার জন্য কোনো স্ট্র্যাটেজি ডিজাইন করতে দেওয়া হয় ভাই আপনাকে, তাহলে আপনি আসলে কোন তিনটা জিনিসকে মানে মূল প্রায়োরিটি দিবেন এই এই ক্রাইসিসটা থেকে মানে বের হওয়ার জন্য বা সলভ করার জন্য? আমাদের এই ক্রাইসিস থেকে আসলে মানে আহ, আহ, মানে স্ট্র্যাটেজিক জায়গা থেকে তো মানে তাদেরকে আহ, মানে তাদেরকে একটা মানে কালেকটিভ ওয়ে, মানে তাদেরকে সংগঠিত করা একটা খুবই জরুরি কাজ। যদিও তারা সংগঠিত, অথবা তাদের বর্তমান যেই মিডিয়া গুলোতে তাদের যেই ধরনের অ্যাপ্রোচ, মানে বিশেষ করে আহত অথবা মানে যাদের ডিসেবিলিটি হয়েছে তাদের যে অ্যাপ্রোচ, সেটা খুবই মানে বিক্ষিপ্ত, এবং তাদের দীর্ঘমেয়াদী স্বার্থের পরিপন্থী, মানে স্বার্থ রক্ষার পরিপন্থী। তারা মানে শর্ট টার্ম বেনিফিটের জন্য তারা হয়তো বিভিন্ন ধরনের অ্যাপ্রোচে যাচ্ছে, জি জি। কিন্তু আসলে লং টার্ম অথবা তাদের জীবনব্যাপী যে সংকট অথবা যে সংশয় নিয়ে তাদেরকে চলতে হবে সেটার জন্য তারা সচেতন না। তারা হয়তো ইনস্ট্যান্ট কিছু রেটিফিকেশন তারা পেতে চাচ্ছে। এটা হচ্ছে আমার একটা মানে ওভারঅল এক্সপ্রেশন। মানে এটা যে কতটা সত্য অথবা সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে কিনা সেটা জি জি। নট নেসেসারিলি আমি জানি না। বাট তাদেরকে মানে আমরা যদি রাষ্ট্র হিসেবে চিন্তা করি, তাদেরকে সংগঠিত করা উচিত ছিল। দ্বিতীয়ত হচ্ছে তাদের জন্য যেই রিহেবিলিটেশন অথবা রিজনেবল অ্যাকোমোডেশন, জি। সেটা তাদেরকে প্রদান করা, এবং সেটার জন্য এবং সেটা যথাযথভাবে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা, তাকে স্বাভাবিক জীবনধারায় এবং তার কর্মক্ষেত্র অথবা শিক্ষায় ফিরিয়ে নিয়ে আসার জন্য। আর থার্ডলি হচ্ছে যে আহ, তাকে হয়তো বা মানে একটা আহ, অর্থনৈতিক সাপোর্ট দেয়া, মান্থলি অথবা কোনো স্কলারশিপ অথবা কিছু আন্ডারে নিয়ে আসা, সেটা থার্ড একটা বিষয় হতে পারে। আর মানে ওভারঅলি বলতে গেলে হচ্ছে যে মানে সেখানে এইখানে তো হচ্ছে মানে আমাদের একটা সমন্বয়ের বিষয় আছে, যে
সে যে তার তার আমরা এই 3টা বিষয় করলাম, কিন্তু তার তো জীবন চলতে থাকবে। জি, তো জি। তার জীবনের পরবর্তী ধাপে সে একটা কাউন্সিলিং অথবা কাউন্সিলিং একটা সুযোগ যাতে পায়, কিছু আহ, মানে এনজিও অথবা যে কোনো একটা অর্গানাইজেশনের মাধ্যমে সরকার সেটা ব্যবস্থা করতে পারে। প্রত্যেকের জীবনের চ্যালেঞ্জ বিভিন্ন রকম, এবং সে বিভিন্ন রকম অধ্যায়ের মধ্যে আছে। কাস্টমাইজ কাউন্সিলিং দরকার, অথবা সে জীবন নিয়ে কিভাবে ফরওয়ার্ড লুকিং হবে সেটার জন্য একটা কাউন্সিলিং দরকার, অথবা তার যে সাইকো সোশ্যাল চ্যালেঞ্জ গুলো তৈরি হয়েছে, হতাশা তৈরি হয়েছে, সেগুলোর জন্য। তো এগুলো বিক্ষিপ্ত ভাবে আমি এটা খুব স্ট্রাকচারালি চিন্তা করি নাই আগে। জি, জি, জি। আচ্ছা ভাইয়া, আরো কিছু কি আপনি যোগ করতে চান? মানে এগুলা ছাড়াও যদি আপনার কিছু বলার থাকে। আহ এগুলো ছাড়া আমার ওভারলি জুলাই মুভমেন্টের এই ইস্যুটা খুব স্পর্শকাতর একটা জায়গা। আমরা যদি খুব তাদের রাইট বেস অ্যাপ্রোচ থেকে তাদের কল্যাণের জন্য যদি একটা চিন্তা করি, সেটাও এখানে একটা রিস্ক ফ্যাক্টর আছে। সবকিছু পার্ট অফ পলিটিক্স হয়ে গেছে। হুম, হুম, হুম। হ্যাঁ, তো এখন এটা এটা আমরা তাদের সাথে কিভাবে এই তাদের কল্যাণ কামনা করে এটা আমরা কিভাবে তাদের সাথে এই কমিউনিকেশন গুলো করব, সেটা খুবই স্ট্র্যাটেজিক ওয়েতে আমাদের তাদের সাথে সমন্বয় করা উচিত। না হয় আসলে আহ, আমাদের এখন যে সামগ্রিক একটা পরিস্থিতি তৈরি হয়েছে, মব